Assalamu alaikum. Welcome to SS Easy Education Law Lectures Video in Bangladesh. আজকে আমরা ল লেকচার ভিডিও সিরিজের মধ্যে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ইকুইটির বাকি অংশটা। ম্যাক্সিম 4 থেকে আমরা এখানে পড়ব। তো ম্যাক্সিম 4টা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাক্সিম এবং এটি অনেক এর অ্যাপ্লিকেশন প্রচুর। সো আমরা তাহলে শুরু করি। সো ফোর্থ ম্যাক্সিম ইজ রিলেটেড টু হি হু সিক্স ইকুইটি must do equity. Now, according to Islam, if we go through this religious book or Holy Quran, then Islam says actually if you want to exact the full measures, then you must also be prepared to do reciprocate. That is, তুমি যদি এক্স্যাক্ট এমন কিছু চাও তাহলে তোমাকেও সেটার জন্য প্রিপেয়ার থাকতে হবে যে তুমিও তেমন কিছুই করবে। এটাই কিন্তু মেন। The principle involved in this maxim is that anyone seeking assistance of a court of equity must, as a condition of obtaining relief to do justice as to the matter regarding which the interference of the court is prayed for, and while giving relief, court looks upon the corresponding rights of defendant and duties of the plaintiff. The rule means that a man who comes to seek the aid of the court to enforce his claim must prepare to submit it in such proceedings against defendant in respect of which the assistance of equity is prayed. Where a plaintiff seeks a remedy to which he is legally entitled, the court will grant him the relief and will take no account of his conduct. If, however, he seeks an equitable remedy, then the conduct of the plaintiff relating to the transaction in dispute become a relevant matter, because the plaintiff must convince the court that he has acted conscientiously himself in order to obtain an equitable relief which is discretionary with the court. তো এখানে এই উদাহরণ দিয়ে খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে যে ইকুইটির এই রুলের অর্থ হচ্ছে যে ব্যক্তি ইকুইটেবল কোনো রিমেডি ক্লেম করতে আসবে তাহলে তাকে সেভাবেই প্রিপারেশান নিয়ে সেই ক্লেমটা আসলে দাখিল করা উচিত। অর্থাৎ সে যেন ডিফেন্ডেন্টের প্রতিও সেম আচরণ করে এবং তারপরে ইকুইটি প্রে করে। এখন উদাহরণস্বরূপ বলা হচ্ছে যে কোনো একজন ব্যক্তি সে লিগালি এন্টাইটেলড কোনো একটা বিষয়ের জন্য কোর্টের কাছে দেখা যাচ্ছে ক্লেম করলো। এক্ষেত্রে কোর্ট যদি তার ক্লেম গ্র্যান্ট করে তাহলে কিন্তু কোর্ট দেখবে না যে তার কন্ডাক্ট কী ছিল ডিফেন্ডেন্টের, তার আচরণের দিকে কিন্তু কোর্ট খেয়াল করবে না বা তার ব্যবহারের দিকে খেয়াল করবে না। সে লিগাল রিমেডি সিক করতে আসছে, কোর্ট তাকে সেটাই গ্র্যান্ট করবে। কিন্তু সে যদি ইকুইটেবল রিমেডি সিক করতে আসে তাহলে কি হবে? তাহলে কিন্তু তাকে অবশ্যই তার অপোজিট পার্টি অর্থাৎ যে ডিফেন্ডেন্টের প্রতি তার কী আচরণ এটা কিন্তু কোর্ট বিবেচনায় নেবে। A person who seeks relief under the principle of equity must do equity whichever is equitable, অর্থাৎ দ্যাট ইজ মাস্ট ডু ইকুইটি অর মাস্ট ডু হুইচেভার ইজ ইকুইটেবল। যে ব্যক্তি ইকুইটির কোর্টে বিচার চাইতে আসবে তাকে কিন্তু অবশ্যই ইকুইটেবল আচরণ করতে হবে, তাকেও আচরণ করতে হবে। ওয়ান হু ভায়োলেটস দ্য রাইটস অফ আদার্স ক্যান নট ক্লেম হিজ রাইট আনটিল হি ফুলফিলস হিজ অব্লিগেশন টুয়ার্ড আদার্স। সো বলছে যে যদি একজন ব্যক্তি আর একজনের রাইট ভায়োলেট করে তাহলে সে কিন্তু নিজের রাইটটা চাইতে পারে না। সো আমি যদি আর একজনের অধিকার নষ্ট করি তাহলে কি then I cannot claim my own right to fulfill. So as first plaintiff has to discharge his duty toward others. তার মানে প্রথমে কিন্তু আমার আগে অন্যের অধিকারকে সম্মান জানানো উচিত ছিল বা রক্ষা করা উচিত ছিল। Then I can claim that is remedy or relief. So এই ডক্ট্রিন বা এই ম্যাক্সিমটাকেই আসলে বলা হচ্ছে ম্যাক্সিম 4। এখন বাংলাদেশে এই রুলসটির কী ব্যবহার আমরা সেটা দেখব। সো এই ক্ষেত্রে প্রথমতই আমরা দেখব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ইললিগাল লোনস আর ফার্স্ট ইনস্ট্যান্স অন হুইচ প্রিন্সিপাল অফ ইকুইটি অ্যাপ্লাই অ্যান্ড ইট ওয়াজ ফার্স্ট propounded in Laws versus National Union Investment Company Limited, and the fact of this case, B borrowed money from M by mortgaging certain securities to him. Then M, unregistered money lender. B কী করলো, সে কিছু টাকা ধার করলো M এর কাছ থেকে, সে কিছু আবার
মর্গেজও রাখলো, কিছু সিকিউরিটিজও রাখলো, কিন্তু আসলে এটাকে রেজিস্টার করা হয়নি মানি লেন্ডারটাকে। আন্ডার দ্য মানি লেন্ডার্স অ্যাক্ট দ্য কন্ট্রাক্ট ওয়াজ ইললিগাল অ্যান্ড দেয়ার ফর ভয়েড। তো বলছে মানি লেন্ডার্স আইন অনুযায়ী কিন্তু এটা আবার ভয়েড, কারণ এখানে কোনো কন্ট্রাক্ট হয়নি। সো বি নাও সুড এম ফর রিটার্ন অফ সিকিউরিটিস। এখন বি সিকিউরিটি রিটার্নের জন্য এম এর বিরুদ্ধে মামলা করলো। দ্য কোর্ট রিফিউজ টু মেক অ্যান অর্ডার এক্সেপ্ট আপন দ্য টার্মস দ্যাট বি শুড রিপে দ্য মানি হুইচ হ্যাড বিন অ্যাডভান্স টু হিম। নাও কোর্ট কিন্তু রিফিউজ করলো এবং অর্ডার করলো যে তুমি আগে টাকা এমকে ফেরত দাও, যে টাকাটা তুমি মানে ধার করে নিয়েছ এবং এমকে যার জন্য তুমি সিকিউরিটি রাখতে দিয়েছ। দ্য ডিসিশন ওয়াজ বেসড অ্যাকচুয়ালি দিস প্রিন্সিপাল, দ্যাট ইজ হি হু সিক্স ইকুইটি মাস্ট কাম উইথ ইকুইটি. Doctrine of election, a donor gives his own property to B, and in the same instrument he purports intention or claim to be B's property to C. B will be put to an election and he either to retain his own property or reject the benefit under the instrument, or to accept the benefit granted by him by the donor and allow the gift of his own property made by A to C take effect. But in no case can B choose to keep the benefit granted to him and at the same time retain his property referred to it in the instrument. আমরা ডক্ট্রিন অফ ইলেকশন অনুযায়ী কি জানি ট্রান্সফার অফ প্রপার্টির ক্ষেত্রে, যে কোনো ব্যক্তি যদি একই সম্পদ একই কোনো দলিলে সে যদি কোনো অর্থ কোনো গিফট দেয় এবং ওই দলিলের জন্য কোনো প্রপার্টি উল্লেখ করে, অর্থাৎ তখন তাকে ইলেকশন করতে হয় যে সে প্রপার্টিটা নেবে নাকি টাকাটা নেবে। সো এখানে হচ্ছে এ ডনর এ কী করলো যে সে তার প্রপার্টি বিকে দিল এবং সেম ইনস্ট্রুমেন্টে সে আবার কী করলো ক্লেম করলো বি এর একটা প্রপার্টি যে ঠিক আছে সে সিকে দেবে। তো এখানে বিকে কিন্তু ইলেকশনটা করতে হতো। এই ক্ষেত্রে সে হয় একটা করবে, হয়তোবা সে নিজের প্রপার্টিটা চুজ করবে অথবা যে বেনিফিটটাকে দিছে সেটা সে নিতে পারে, আর নিজের প্রপার্টি যদি সে চুজ করে তাহলে ওটা সে রিজেক্ট করবে। এখন এখানে দেখা গেল যে সে বেনিফিটও যেটা তাকে দলিলে দিছে সেটাও রাখতে চাচ্ছে এবং ওই প্রপার্টিটাও সে কাছে রাখতে চাচ্ছে, মানে কোনোটাই সে দিতে চাচ্ছে না। সো এই ক্ষেত্রে কিন্তু এই ডক্ট্রিনটা অর্থাৎ ম্যাক্সিমটা ইউজ হবে ডক্ট্রিন অফ ইলেকশনের ক্ষেত্রে। এখন এই ম্যাক্সিমটার আরও কিছু অ্যাপ্লিকেশান আছে, সেগুলো হচ্ছে কনসলিডেশন অফ দ্য মর্গেজ, নোটিস টু রিডিম মর্গেজ, ওয়াইফস ইকুইটি টু সেটেলমেন্ট। সুতরাং এই ক্ষেত্রগুলোতে ইউজ করা হয়। প্রথমত বলা হচ্ছে ইন সার্টেন সার্কামস্টেন্সেস এ পারসন হু হ্যাজ বিকাম এন্টাইটেল টু টু মর্গেজ মেড দ্য সেম মর্গেজার মে কনসলিডেট দ্য মর্গেজ অ্যান্ড রিফিউজ টু পারমিট টু এক্সারসাইজ দ্য ইকুইটেবল রাইট টু রিডিম অন মর্গেজ উইদাউট দ্য আদার unless there is simultaneous redemption of all. This is called equity of consolidation. This is naturally on the principle that who comes into equity must do equity. Now কোনো সার্কামস্টেন্সে এমন হয় যে কোনো একজন ব্যক্তি দেখা যাচ্ছে যে সে টু মর্গেজেস এন্টাইটেল করার অধিকার রাখে। এখন সেম মর্গেজ ওর ধরো সেই মর্গেজটা হয়তো বা করেছে দুইটা মর্গেজ, এখন সেইটা সে কনসলিডেট একত্রিত করা আর কি, এবং সে রিফিউজ করছে যে তুমি ইকুইটেবল রাইট যে মর্গেজ যখন তুমি রিডিম করবা তখন একসাথেই দুইটা করবা, অর্থাৎ একই সঙ্গে করবা। এখানে তুমি সাইমultaneously একটার পর একটা করবা না। এখন এটা বলছে যে এটা যদি ইকুইটেবল কনসলিডেশন হয় দেন এই কনসলিডেশনটা তোমাকে মানতে হবে এবং এই ক্ষেত্রে ওই ম্যাক্সিম 4 ইউজ হবে। নোটিস টু রিডিম মর্গেজ। নাও মর্গেজর হু উইশেস টু এক্সারসাইজ হিজ ইকুইটেবল রাইট টু রিডিম হিজ মর্গেজ, যখন মর্গেজর তার মর্গেজের রাইটটা রিডিম করার সময় হয়ে যায়, মাস্ট গিভ হিজ মর্গেজি রিজনেবল নোটিস টু হিজ ইন্টেনশন। তাহলে অবশ্যই সে কী করবে, সে মর্গেজিকে তার সেই মনের ইচ্ছার কথাটা জানাবে যে সেটা প্রত্যাহার করে নিতে চায়। ইট ইজ ইকুইটেবল রাইট অফ দ্য মর্গেজি। নাও ওয়াইফস equity to settlement. There was a time when in England at common law wife could not hold independently any property. This was the effect of marriage. Legal existence of the wife so to say merged into
that of her husband, then husband consequently becoming absolute owner of her money, goods and cattle, things in action and in estate. But equity saw injustice in this situation and therefore departed from the common law principle in 3 cases, such as by recognizing the wife's equity to settlement, recognizing the wife's right to separate estate in certain circumstances. So wife's equity to settlement আসলে এটা অনেক আগেকার ঘটনা, ইংল্যান্ডে এরকম ছিল এবং সেই সময় এটা অ্যাপ্লাই করা হতো। আমরা এটা ব্যাখ্যা করছি না, যেহেতু 3-4 আমাদের সাথে মেলে এবং আমাদের ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের সঙ্গে মেলে আমরা এটা বলছি, কারণ আমরা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বাংলাদেশের যে অ্যাপ্লিকেশন এটাই আর কি খেয়াল করব। আমরা 6 নাম্বার অ্যাপ্লিকেশনটা ব্যাখ্যা করছি, 5 নাম্বারটা আমরা ডিটেইলে ব্যাখ্যা করলাম না। ইকুইটেবল এস্টপেল, হোয়ার মেকার অফ দ্য রিপ্রেজেন্টেশন ইজ নট অ্যালাউড টু গো ব্যাক ইন কল্ড এস্টপেল, the rule of evidence or doctrine of law which precludes, that is prevent, exclude a person from denying the truth of the same statement formally made by him or the existence of the facts which he has by words or conduct led others to believe in. If a person by representation includes another to change his position on the faith of it, he cannot afterwards deny the truth of his representation. সো ইকুইটেবল এস্টপেল আমরা সেটাকে বলবো যেখানে বলা হচ্ছে দ্য মেকার of the representation is not allowed to go back in called estoppel. So we know that এটা এভিডেন্স আইনের সঙ্গে যুক্ত এবং এভিডেন্স আইন অনুযায়ী, দ্যাট ইজ এভিডেন্স ল এরকম বলে যে তুমি যদি কোনো স্টেটমেন্ট দাও তাহলে তুমি সেই স্টেটমেন্টটা আর চেঞ্জ করতে পারো না, স্টপড করতে পারো না। সো এইটা অর্থাৎ দ্যাট ইজ দিস ম্যাক্সিম এস্টপেল, এটাও আসলে ইকুইটেবল এস্টপেল। দ্যাট ইজ তুমি যা বলেছ, যেটা রুল অফ এভিডেন্স বা ডক্ট্রিন অফ ল, যা তোমাকে এক্সক্লুড করছে যে তুমি একটা ট্রুথ স্বীকার করেছো এবং পরবর্তীতে এটা আর অস্বীকার করতে পারবা না, এটা আর মানে উইথড্র করতে পারবা না, এটাকেই আমরা ইকুইটেবল এস্টপেল বলছি। আরেকটা অ্যাপ্লিকেশন আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখব, আর সেটা হচ্ছে সেট অফ, দ্যাট ইজ কনফ্লিক্টিং ক্লেইমস ইন ওয়ান প্রসিডিংস। সেট অফটা খুবই ইজি বিষয়, এটা সিভিল কোর্টের আইন অনুযায়ী এখানে বলা হচ্ছে জাজমেন্ট ডেটর ইজ এন্টাইটেল টু সেট অফ এ ডিগ্রি হুইচ হি হ্যাজ এগেনস্ট হিজ ডিগ্রি holder and this right to set off he can also exercise against the transferee of the degree holder. That is, as for example, A holds a degree against B for Rs 500 and B has degree against A for Rs 300. C is a transferee from A of his degree. A cannot execute the degree against B for more than Rs 200. সো এটা আমরা জানি যে দেখা যাচ্ছে যে সে এ এবং বি, এখানে একটা উদাহরণ দেওয়া হচ্ছে যে এ একজন জাজমেন্ট ডেটর, এখন সে হচ্ছে একটা সেট অফের অধিকারী আর কি। সেট অফটা কীরকম, এ বি এর এগেনস্টে ধরো একটা ডিগ্রি পাইছে 500 টাকা, যে সে 500 টাকা ফেরত পাবে। এখন এই ক্ষেত্রে যদি বিও একটা ডিগ্রি পেয়ে থাকে এ এর এগেনস্টে, যে সে 300 টাকার একটা ডিগ্রি পাইছে, সেক্ষেত্রে বলা হচ্ছে যে এ ইজ এ ট্রান্সফারি ফ্রম, নাও সি ইজ এ ট্রান্সফারি ফ্রম এ অফ হিজ ডিগ্রি, সি ক্যান নট এক্সিকিউট দ্য ডিগ্রি এগেনস্ট বি ফর মোর দ্যান Rs 200. দ্যাট ইজ বলা হচ্ছে যে এই ক্ষেত্রে 300 টাকাটা কিন্তু কেটে রেখে তারপরে বাকি যে 200 টাকা, সেই 200 টাকার ডিগ্রিটাই কার্যকরী করা হবে। এটাকে আমরা বলছি আসলে সেট অফ। তো এই সেট অফটাও আসলে এই প্রিন্সিপাল, দ্যাট ইজ এই ম্যাক্সিমের উপরে ইস্টাবলিশড। নাও ডিফারেন্স বিটুইন টু ম্যাক্সিমস, difference of present and past conduct lies in two maxims. Present conduct lies in the maxim who comes to equity must do equity. If you want to acquire property, must give the right of the others first, then you can demand your right. This conduct lies in who comes to equity must do equity maxim. Then plaintiff may molds according to the imposition of the restriction of the court. And then past conduct lies in the maxim who comes to equity must come with clean hand. সো আমরা দেখতেছি প্রেজেন্ট কন্ট্যাক্ট গভর্ন করার জন্য হু কামস টু ইকুইটি মাস্ট ডু ইকুইটি, অ্যান্ড সেকেন্ড ওয়ান পাস্ট কন্ডাক্ট
who comes to equity must come with a clean hand. দুইটা খালি একটা present conduct আর একটা past conduct. This maxim refers before the plaintiff approaching the court, plaintiff must be clean hand before he goes to the court to have equity. It also refers to the conduct as the court thinks to ought to be, and if the conduct of plaintiff would unfair, then he would not be entitled to get the relief. তার মানে তোমাকে কোর্টে যাওয়ার আগেই তুমি যে ইকুইটি বা গুড কন্ডাক্ট তোমার ছিল সেটা এখানে দেখা হচ্ছে, পাস্ট কন্ডাক্ট দেখা হচ্ছে এই ম্যাক্সিমটার ক্ষেত্রে। এই ম্যাক্সিমের কিছু লিমিটেশনস রয়েছে এবং সেগুলো হচ্ছে ইট ক্যান নট বি অ্যাপ্লাইড এগেনস্ট দ্য স্টেট লেজিসলেচার, অলসো ইট ক্যান নট বি অ্যাপ্লাইড টু অ্যাক্টস অফ পার্লামেন্ট বিকজ দে আর no representation, and then no one can go against the statute where liability is imposed by the statute, and where there is a statutory prohibition, and then where there is no representation or the government makes out promise, where government policy is involved, but where public authorities are involved, there it can be applied. Where there is fraud or collusion, where public interest suffers, and where there it seems inequitable. So these are the limitations where we cannot use this maxim. Now next maxim, maxim 5. maxim 5 আমাদেরকে আইডিয়া দেয় ম্যাক্সিমের, এই ম্যাক্সিমকে আমরা বলি ইকুইটি উইল নট সাফার এ রং উইদাউট রিমেডি। তার মানে যে রিমেডি ব্যতীত কিন্তু কখনো ইকুইটি সাফার করে না। এর অর্থ হচ্ছে যে ওয়্যার দেয়ার ইজ এ রাইট দেয়ার ইজ এ রিমেডি, মানে যদি অধিকার থাকে, যদি রাইট থাকে, দেন সেখানে রিমেডিও আছে। It deals with the compensation in case of violation of legal right of an individual. It's also enforcement of right. Right must also provide remedy against the infringement. Right has no value if there is not remedy. There is no value of right without remedy or enforcement. The idea expressed in this maxim is that no wrong should be allowed to go unpunished or unredressed. If it's capable of being remedied by the court of justice, it really underlines the whole jurisdiction of the equity. Right and remedy go together. There is no wrong for which equity cannot provide remedy. Where common law failed to provide remedy, then their chancery courts applied such remedies as was not obtainable in law. It's possible for the entire equitable jurisdiction of the Court of Chancery to prevent failure of justice. The maxim must be taken as referring to rights which are suitable for judicial enforcement by which were not enforced at the common law owing some technical defect, and then it should not conclude that Court of Chancery furnished a remedy for every moral wrong. সো এখানে যেটা আমাদের বলা হচ্ছে যে প্রত্যেক রাইটের সঙ্গেই কিন্তু রিমেডি অ্যাটাচ, এবং যদি কোনো রাইট লিগালি রিড্রেসেবল না হয়, ধরাই হয় যে রাইট যদি ভঙ্গ হয় তাহলে আমরা লিগালি ওটার রিমেডি পেয়ে থাকবো। কিন্তু ধরো এমন হলো যে লিগাল রেমেডি নাই, তখন কি হবে? চ্যান্সেরি কোর্ট অফ জাস্টিসের কাছে রিমেডি ক্লেম করা যেতে পারে, এবং সেই জন্যই কিন্তু এই ম্যাক্সিমটা এস্টাবলিশড, দ্যাট ইজ ইকুইটি উইল নট সাফার এ রং উইদাউট রিমেডি। সো ওয়্যার দেয়ার ইজ এ রাইট দেয়ার ইজ এ রিমেডি। অ্যান্ড ইন দ্যাট কেস বলা হচ্ছে যে জুডিশিয়াল এনফোর্সেবল যে সকল রাইট or by which were not enforced at common law owing to some technical defect. সো যদি এমন হয় যে কিছু টেকনিক্যাল ডিফেক্টের কারণে আসলে এটা এনফোর্সেবল সম্ভব হয়নি, বাট এটা জুডিশিয়ালি এনফোর্সেবল, দেন আমরা এটাকে বলি যে ওকে তাহলে এটা ইকুইটেবল কোর্টে যাবে এবং সেখানে এটা এনফোর্সেবল হবে। তবে হ্যাঁ, কোর্ট অফ চ্যান্সেরি আবার এমন না যে সকল মরাল রঙের জন্যই এটা রিমেডি প্রদান করে থাকে, নট লাইক দ্যাট। দিস ম্যাক্সিম regards exclusively right which come within a case of rights recognized at law or capable of being judicially enforced without occasioning a greater detriment or inconvenience to the public. In a simple contract to sell land,
Common law could provide just damages, but damages could not be adequate relief and plaintiff could not sue for specific performance. Then equity court came to his aid and gave him the relief by way of specific performance. Neither the breach of contract nor the commission of a wrong could be restrained by injunction by the court of law courts. Through this remedy was available in the court of equity. Now we will follow the application of this maxim. Number 1, violation of right. Where plaintiff legal right violates but he suffer from no loss, then the maxim injuria sine damnum applies and nominal or small amount of damage is awarded. If a trespass in B's property but no damage is occurred and A brings a suit in the case in court, then since no loss is happened, then court will award nominal damage because legal right of A is violated. In the case of Ashbury versus White, plaintiff was legally qualified voter, then defendant refused willfully, maliciously and fraudulently to cast him vote. Legal right was infringed, but there was no actual loss because candidate was elected in election. And in another case, Constantine versus Imperial Hotel, plaintiff was refused to allot accommodation in hotel. Plaintiff got accommodation in other hotel. He received damages which was very nominal. So here in this case, ভায়োলেশন অফ রাইটের ক্ষেত্রে আমরা দেখছি যে যখন প্লেইন্টিফের রাইট ভায়োলেট হয়, সেই রাইট যত ক্ষুদ্রতমই হোক না কেন, কোর্ট কিন্তু সেটা মিনিমাল হলেও একটা কম্পেনসেশন মানে ইম্পোজ করে, কারণ এখানে রাইট ভায়োলেট হয়েছে। যদি কোনো লিগাল ক্ষতি নাও হয় তারপরও, এবং এই উদাহরণগুলো কিন্তু তোমরা অনেক আগে টর্ট সাবজেক্টে পড়েছ, সাইন ইনজুরিয়া সাইন ড্যামনাম, অর্থাৎ ড্যামেজ ব্যতীত ক্ষতি, তার মানে কি প্রকৃত ক্ষতি হয়নি আসলে, এইটার জন্য এই ক্ষেত্রে আমরা এই ডক্ট্রিনটা অ্যাপ্লাই করতে পারি। ওয়ার ডিফেন্ডেন্ট হোল্ডস এভিডেন্স, এটা আর একটা অ্যাপ্লিকেশনের ক্ষেত্র। বাংলাদেশ আসলে কোন কোন ক্ষেত্রে এই মূলনীতিটাই ডক্ট্রিনটাই ম্যাক্সিমটা আমরা ইউজ করি। এনি ডকুমেন্ট হুইচ ওয়াজ লাইং উইথ ডিফেন্ডেন্ট অ্যান্ড প্লেইন্টিভ was in need of it to the present as evidence in court, but common law court were unable to get it discovered, then equity court was in such a position to help plaintiff in providing remedy. Uses and trust, it's based on the principle that one has inferred in the enforcement of uses and trust. In a case, A conveys the certain land to B for the benefit of C. If B appropriates the trust property, law cannot provide remedy to C, a beneficiary. In this instance, equity interferes to provide remedy to C, since the wrong use of trust itself is injustice, so it can be remedied in court of equity. So uses and ট্রাস্টের ক্ষেত্রেও আমরা দেখি যে এই প্রিন্সিপাল বা এই মূলনীতিটা আসলে ইউজ করা হয়। উদাহরণস্বরূপ এ কনভেস কিছু ল্যান্ড কনভে করলো বিকে, অর্থাৎ বিকে দিল সি এর বেনিফিটের জন্য। এখন বলা হচ্ছে যে বি যদি এটা মিস অ্যাপ্রোপ্রিয়েট করে, কারণ এটা তো একটা ট্রাস্ট প্রপার্টি, দেন এখানে কিন্তু ল কোনো রিমেডি সিকে দেয় না, বিকজ সি এখানে বেনিফিশিয়ারি। কিন্তু এই ঘটনায় আসলে সিকে রিমেডি দেয় কে? সিকে রিমেডি দেয় কোর্ট অফ ইকুইটি। ইন্টারেস্ট অফ মর্গেজর, in a mortgage transaction, mortgagor agreed to pay the mortgage debt at a certain date and the mortgage to reconvey the mortgage property to the mortgagor if his claim was paid by the due date. If the debt was not paid on or by the due date, the property was forfeited to the mortgagee. The mortgagor was forever deprived of it, although the value of the property was much more than the debt in lieu of which it become absolutely vested in the mortgagee. So interest of the mortgagor এর ক্ষেত্রেও আমরা দেখতেছি যে মর্গেজ ট্রানজাকশানে মর্গেজর কী করে, একটা মর্গেজ ডেপ্ট পে করার জন্য সার্টেন ডেতে অ্যাগ্রি করে যে ঠিক আছে আমি মর্গেজিকে এটা পে করব। আর মর্গেজি কিন্তু তখন মর্গেজর তাকে যে সিকিউরিটি হিসেবে যেটা দেয় সেটা সে ফেরত দিতে বাধ্য থাকে। সো এখন বলছে যে ধরো ডেপটা পে হয়নি ডিউ ডেটে, দেন প্রপার্টি ফরফিট হয়ে যেতে পারে,
এবং মর্গেজি সেটা ফরফিট করতে পারে। আর মর্গেজরকে চিরদিনের জন্য ডিপ্রাইভ অফ অর্থাৎ তাকে বঞ্চিত করা হতে পারে, যদিও প্রপার্টির ভ্যালু মাচ মোর হায়ার দ্যান দ্য ডেপ্ট ভ্যালু। এই ক্ষেত্রে আমরা জানি যে তখন কোন আসলে সে কিসের হেল্প নেবে, এই ম্যাক্সিমের হেল্প নেবে। এখন কিভাবে সেই হেল্প নেবে? দ্য মর্গেজর ইন সাচ কেসেস হ্যাড নো রেমেডি অ্যাট ল টু রিকভার হিজ প্রপার্টি অ্যাজ কমন ল ডিড নট রেকগনাইজ এনি রাইট ইন ফেভার অফ দ্য মর্গেজর অফ দ্য প্রপার্টি আফটার দ্য ডেট অফ দ্য পেমেন্ট। সো যেহেতু পেমেন্টের ডেট চলে গেছে, কমন লতে কিন্তু মর্গেজরের কোনো রেমেডি আমরা দেখছি না। নাও ইকুইটি টুক ডিফারেন্ট ভিউ। ইকুইটি কোর্ট হেল্ড দ্যাট ইন্টেনশন অফ দ্য মর্গেজ was not to forfeit the property actually, but it was just a security of the debt given, and if the mortgagor paid his debt even after the fixed date, he was entitled to recover his own property. Therefore, this maxim created very important right known as the right of the redemption or the equity of redemption in favor of the mortgagor. The equitable right of a mortgagor to redeem the mortgage property after the legal right to redeem has been lost by in default in payment of the mortgage money at the due date. The equitable estate of or interest of a mortgagor in his mortgage land in respect of which an equitable right to redeem subsists. Now, application of this maxim in another case, right of the trusteeship. In common law court does not recognize the right of trusteeship, but equity author of trust is supposed owner of the trust, and if trustee commits breach of trust, author can institute a suit for the remedy against the trustee for breach of trust, and equity regards the intent of the contract rather than its form. So this is also another maxim we will discuss later. Now, another application of this maxim, protection of the right of the creditor. This maxim applies in the cases where documentary evidence losses and creditor holds the receipt of the debt which debtor gives to the creditor. Creditor keeps the receipt in his safe custody, but there may be a case where such receipt mislaps or destroys, then common law does not provide any remedy in such situation, and here equity provides again remedy to aggrieved party such as creditor who has right to repayment, and since equity court is the court of conscience, therefore equity regards keeps in view fact rather than the document. And again, enjoyment of right. Every person has a right to enjoy his all rights within the limit which law prescribe. Owner of a certain land may construct home in his land, which may include window towards adjacent land. He enjoys air and light. Other person may build his own home, which may cause prevention in the enjoyment of such right, that is air and light. However, prior builders suffer from injury by subsequent builder, but it's not. Okay, we will explain in later. That is, it's a great example we find it in our daily day-to-day activities. Violation of legal right. Every person has the right of construct on his land, and he may enjoy such by construction. There may be a contrary situation where prior builder has been acquired right of easement, subsequent builder shall extinct his right. So এটা অনেকটা easement right নিয়ে, এবং এই ক্ষেত্রেও কিন্তু equitable this maxim আমরা ইউজ করতে পারি। And then number 8 is specific performance. The maxim also applies in case where the right of a specific performance is granted and such grant follows the rules of equity. এখন এই ম্যাক্সিমের আমরা কিছু লিমিটেশন পড়ব। তার মধ্যে এই ম্যাক্সিমের মেইন 3টা লিমিটেশন আছে। প্রথম লিমিটেশনটা বলা হচ্ছে লিগ্যাল রাইট। Only violation of legal right is subject to equity. Principles of this maxim applies where breach of legal right is committed there. Equity provides sufficient remedy. Equitable rights are also subject of equity, but equity cannot provide remedy mere on the breach of moral right. Courts regards only those violations against which the enforce right. And however, violation of recognized right is breach of violation of right recognizable under equity. Where equity does not recognize right,
ইকুইটি ডাজ নট প্রোভাইড এনি রিমেডি। সো এইটা মনে রাখলেই যথেষ্ট যে ইকুইটি যদি কোনো রাইটকে রেকগনাইজ না করে তাহলে কিন্তু সেই রাইটের কোনো রিমেডিও ইকুইটির ভেতরে থাকবে না। এটা শুধুমাত্র যে সকল রাইট লিগাল রাইট, দ্যাট ইজ নট দ্য মরাল রাইট, সেগুলারই রেমেডি দিয়ে থাকে। This is the last of the two limitation and last slide. That is where jurisdiction of common court lies. Equity does not provide relief where both right and remedy is available under the common law court. It means equity court fails where jurisdiction of common court is available. Equity regards the jurisdiction of the common courts. Cases which come in the jurisdiction of common law court cannot be presented in the equity court, thus no relief can be granted. তো এটা তো কমন, এটা আমরা জানি যে যদি কমন লয়ের জুরিসডিকশন থাকে কোনো লিগাল রাইটের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে সেটা কমন লয়ে তার রিমেডি দেবে, সেটা ইকুইটেবল কোর্টের রিলিফ কোর্ট সেখানে রিলিফ গ্র্যান্ট করবে না। সো এটাকে একটা লিমিটেশন হিসেবে দেখানো হয়েছে। অ্যান্ড থার্ড নাম্বার লিমিটেশন হচ্ছে নেগলিজেন্স অফ দ্য পার্টি। ল হেল্পস দোজ অ্যাকচুয়ালি হু হেল্পস দেমসেলফ। সো ল শুধু তাদেরকেই হেল্প করে যারা নিজেদেরকে হেল্প করে, এরকম একটা কথা। তার মানে কি, ল এইডস দ্য ভিজিলেন্ট অ্যান্ড নট দ্য ইন্ডোলেন্ট। ল শুধুমাত্র যারা সচেতন তাদেরকে হেল্প করবে, যারা ইন্ডোলেন্ট তাদেরকে নয়। Plaintiff is as responsible to protect his right as a courts are. Neither plaintiff has to destroy his evidence nor he has to allow others to destroy evidence. Where his negligence destroys evidence or he waives off his right evidence, he waives his right, then equity shall not provide any remedy. Equity courts become unable where party destroys or let other property to be destroyed evidence in his own favor due to negligence. If the right is waived off for the equitable remedy, even then this maxim is not applicable. সো আমরা দেখছি যে কোনো একজন ব্যক্তি যদি নেগলিজেন্সের কারণে, অবহেলার কারণে, সে যদি তার আসলে নিজের অধিকার, নিজের প্রাপ্য সব চাহিদা এগুলোকে ওয়েভ করে দেয়, কোনো একটা প্রমাণ ডেস্ট্রয় হতে চলেছে সেটাকে সে ডেস্ট্রয় হতে দিল, সে সেটাকে প্রোটেক্ট করলো না, নেগলিজেন্সতেই দেখালো, দেন কী করবে? এখানে ইকুইটি কোর্টও কোনো প্রতিকার দেবে না তাকে। এইটাই আসলে এখানে বলা হচ্ছে যে ল হেল্পস দোজ হু হেল্পস দেমসেলফ। সো দ্যাটস অল অ্যাবাউট টুডেজ লেকচার। আমরা আজকের এই স্লাইডে 4 এবং 5 এই দুটো ম্যাক্সিম আলোচনা করেছি। 1 to 3 ফার্স্ট স্লাইডে আছে এবং নেক্সট আমাদের আরও কয়েকটা ম্যাক্সিম আমরা আলোচনা করব নেক্সট স্লাইডে। সো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্টস বক্সে কমেন্টস করতে পারো। আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে তোমাদের সাথে ইনশাল্লাহ। মিট ইউ সুন।